প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছে। আমাদের আজকের বিষয় দশম শ্রেণী পৌরনীতি ও নাগরিকতা। এই পর্যায়ে আমরা অধ্যায় 10-এর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় নাগরিক চেতনা এই বিষয়ে আমরা একটু জানব। তাহলে আমাদের অধ্যায়ের নাম আমরা জেনেছি, অধ্যায় 10 স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় নাগরিক চেতনা। আমরা জানি যে আমাদের এই দেশে এক সময় ব্রিটিশের শাসন করত। সেই 1757 23শে জুন পলাশীর যুদ্ধ, সিরাজউদ্দৌলা। এরপর সিরাজউদ্দৌলার পতন, চলে আসে ইংরেজ শাসন। প্রায় 200 বছর, এই 200 বছর ইংরেজরা আমাদের শাসন এবং শোষণ করেছে, কিন্তু তারাও আমাদের দেশে থাকতে পারেনি। তাদের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে, সোচ্চার হয়েছে। শেষ পর্যন্ত তারাও আমাদের দেশ ছেড়ে চলে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের এই বিষয়টাই নিয়ে আমরা একটু দেখব যে ইংরেজরা যাওয়ার পরে বা ইংরেজের কোন ঘটনার প্রেক্ষিতে তারা যায় এবং যাওয়ার পর আমাদের এই ভারত উপমহাদেশ কীভাবে ভাগ হয়, বাংলাদেশ নামক রাষ্ট্রের কীভাবে জন্ম হয় ইত্যাদি বিষয়ে আমরা একটু পিছনে ফিরে তাকাই। 1940 সালে, এর আগে ভারতে মাত্র একটা দল ছিল, সে দলটা ছিল কংগ্রেস। ভারতের উপমহাদেশে একটা দল, এই কংগ্রেস দল এই উপদেশের হিন্দু মুসলমানদের সংগঠন হিসেবে কাজ করত। কিন্তু এই দলের অধিকাংশ সদস্য ছিল হিন্দু, ফলে মুসলমানদের আশা আকাঙ্ক্ষা বা তাদের অধিকার তেমন আদায় হতো না। ফলে মুসলমানরা বুঝতে পারে যে হিন্দু এবং মুসলমান দুটি আলাদা জাতি, তাদের একটা আলাদা বাসস্থান থাকা প্রয়োজন। এই ধারাবাহিকতায় বা এই ধারণার পরিপ্রেক্ষিতে 1940 সালে, তাহলে আমরা দেখব 1940 সালে লাহোর প্রস্তাব। ওই সময় 1940 সালের লাহোর প্রস্তাব দেওয়া হয় মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে। শেরে বাংলা একে ফজলুল হক 1940 সালের মার্চ 23 পাকিস্তানের লাহোর, তাহলে আমি জানলাম যে 1940 সালের 23 মার্চ পাকিস্তানের লাহোরে শেরে বাংলা একে ফজলুল হক এ সম্পর্কিত একটা দাবি উত্থাপন করেছিলেন। এই সভায় সভাপতিত্ব করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। এই দাবিতে বলা হয়েছিল হিন্দু এবং মুসলমান দুটা আলাদা জাতি, তারা কোনো এক হতে পারে না। হিন্দু এবং মুসলমানদের দুটো আলাদা দল থাকতে হবে, হিন্দু এবং মুসলমানদের জন্য আলাদা আবাসস্থান থাকতে হবে। তাহলে এই সম্পর্কে যে দাবি উত্থাপন করা হয়েছিল এটা হলো লাহোর প্রস্তাব। তাহলে লাহোর প্রস্তাবের মূল দাবিটা ছিল যে ইংরেজরা যদি এই দেশ থেকে চলে যায়, যাওয়ার পর এই ভারত উপমহাদেশ ভেঙে কীভাবে রাষ্ট্র হবে, যে মুসলমান সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে মুসলিম রাষ্ট্র সমূহ গঠিত হবে। কি হবে? মুসলিম রাষ্ট্রসমূহ, মুসলিম রাষ্ট্র
সমূহ আর হিন্দু এলাকায় নিয়ে হবে হিন্দু রাষ্ট্র। তাহলে প্রিয় শিক্ষার্থী, বুঝলাম যে লাহোর প্রস্তাব ছিল এরকম যে ইংরেজরা এই দেশ থেকে চলে গেলে মুসলমান এলাকার সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকাগুলো নিয়ে রাষ্ট্র সমূহ হবে। রাষ্ট্র সমূহ অর্থাৎ একটা রাষ্ট্র হবে না, হবে একের অধিক রাষ্ট্র, 2, 3 যাই হোক। এবং হিন্দু এলাকাগুলো নিয়ে হবে হিন্দু রাষ্ট্র, ওয়ানলি একটি রাষ্ট্র হবে। আর এই হচ্ছে একের বেশি রাষ্ট্র হবে। তাহলে আমরা এই 1940 সালের 23 মার্চের লাহোর প্রস্তাবে যে প্রস্তাব দেওয়া ছিল, আমরা বুঝেছিলাম যে ভারত উপমহাদেশের বিভিন্ন এলাকায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা রয়েছে। সেহেতু আমরা বুঝেছিলাম যে আমাদের এই পূর্ব দিকে যে অংশ রয়েছে এই অংশে হবে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র সৃষ্টি হবে, এবং পাকিস্তানের আরেক অংশে যে এলাকা রয়েছে এই অংশে কি হবে আরেক রাষ্ট্র। সঙ্গত কারণেই আমরা বুঝেছিলাম যে আমাদের কম করে হলো দুটো রাষ্ট্র হবে, এবং তখন আমরা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু এই পাকিস্তান যখন জন্ম হলো, তাহলে আমরা দেখব যে পাকিস্তান যখন জন্ম হলো, কিভাবে জন্ম হলো? 1940 সালের লাহোর প্রস্তাবের ভিত্তিতে 1947 সালের 14ই আগস্ট এটা পাকিস্তান, 14ই আগস্ট পাকিস্তান রাষ্ট্র জন্ম হলো। আর 15ই আগস্ট হলো ভারতের জন্ম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম যে 1947 সালের 14ই আগস্ট পাকিস্তানের জন্ম হয়েছিল, আর 1947 সালের 15ই আগস্ট ভারতে জন্ম হয়েছিল। এখন এই পাকিস্তানের জন্ম হওয়ার পর পাকিস্তানের যে প্রধান ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, এই মোহাম্মদ আলী জিন্নাহ উনি এই ক্ষমতা গ্রহণ করার পর উনি এই লাহোর প্রস্তাবকে বাতিল করে দিয়ে তিনি একে বললেন পাকিস্তান প্রস্তাব। তাহলে লাহোর প্রস্তাবের উল্টা কি হলো? পাকিস্তান প্রস্তাব। তাহলে আমরা পাকিস্তান প্রস্তাব এবং লাহোর প্রস্তাব জিনিসটা একটু বুঝতে চেষ্টা করি যে পাকিস্তান প্রস্তাব এবং লাহোর প্রস্তাব কি। লাহোর প্রস্তাবে দেখো, লাহোর প্রস্তাবে বলা হয়েছিল যে রাষ্ট্রসমূহ, কি বলা হয়েছিল? রাষ্ট্রসমূহ। আর পাকিস্তান প্রস্তাবে বলা হলো রাষ্ট্র। দেখো, আমরা লাহোর প্রস্তাবে স্বপ্ন দেখেছিলাম একটা স্বাধীন বাংলাদেশের, কিন্তু এই পাকিস্তানের জন্ম যখন হলো 1947 সালের 14ই আগস্ট, তখন পাকিস্তান জন্ম হলো। পাকিস্তান জন্ম হওয়ার পর পাকিস্তানের যে প্রধান ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, উনি এই লাহোর প্রস্তাবের উল্টা রাষ্ট্রসমূহ, এই সমূহ কথা বাদ দিয়ে দিলেন। তিনি এই রাষ্ট্রসমূহকে বাদ দিয়ে কি গ্রহণ করলেন? যে মুসলিম এলাকাগুলো নিয়ে হবে মুসলিম রাষ্ট্র। কি হবে? রাষ্ট্র হবে। এবং এই রাষ্ট্র যখন তিনি এই সমূহ মুছে ফেললেন, তখন তার নাম হলো পাকিস্তান। শুধুমাত্র একটা রাষ্ট্র তৈরি হবে আর তার নাম হবে পাকিস্তান। আমাদের স্বাধীনতার স্বপ্ন শেষ। তাহলে লাহোর প্রস্তাবে অবশ্য বলা ছিল 2টা মুসলিম রাষ্ট্র কম করে হলেও হবে, কিন্তু যখন পাকিস্তান প্রস্তাব গ্রহণ করা হলো তখন 2টি নয়, 1টি রাষ্ট্র গ্রহণ করা হবে, এবং সেই ব্যক্তিতে শুধুমাত্র পাকিস্তান নামক রাষ্ট্র গ্রহণ করা হয়েছিল। তাহলে লাহোর প্রস্তাবকে ভুল বোঝানো হয়েছিল, এর ব্যাখ্যাকে ভুল বোঝানো হয়েছিল, হয়ে জোর করে পাকিস্তান প্রস্তাব গ্রহণ করা হলো এবং পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হলো। আর এই পাকিস্তানের রাষ্ট্রের জন্মে এর 2টি অংশ ছিল। একটা ছিল পূর্ব পাকিস্তান, তোমরা জানো, আর একটা ছিল পশ্চিম পাকিস্তান। পাকিস্তানের 2টো অংশ, একটা পূর্ব, একটা পশ্চিম। এই 2 পাকিস্তানের মধ্যে দূরত্ব প্রায় 1100 কিলোমিটার। মাঝখানে অবশ্য অন্য দেশের ভূখণ্ড ছিল। এটা কি একটা অবাস্তব যে মাঝখানে, এই পূর্ব পাকিস্তানের মাঝখানে অন্য দেশের অবস্থান, এই 2 পাশের দেশ, এটা অবাস্তব না? তোমরা ভেবে দেখো
যে বাংলাদেশ এখানে কতটুকু বাংলাদেশ, আবার আমেরিকার কিছু অংশ বাংলাদেশ, আবার জাপানের কিছু অংশ বাংলাদেশ, এটা কি সম্ভব? কোনো দেশ বা রাষ্ট্র হতে গেলে তাদের একত্রিত ভূখণ্ড থাকতে হবে, ভূখণ্ড একত্রিত থাকতে হবে। এলোমেলোভাবে বিক্ষিপ্তভাবে কোনো দেশের ভিতরে তার ভূখণ্ড থাকতে পারবে না। কিন্তু পাকিস্তান সৃষ্টি যখন হলো তখন ঠিক এই একই ব্যবস্থা করা হলো। পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে ভৌগোলিক দূরত্ব ছিল এ ছিল প্রায় 1100 কিলোমিটার, প্রায় 1100 কিলোমিটার। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে লাহোর প্রস্তাবের ভুল ব্যাখ্যা দিয়ে পাকিস্তান প্রস্তাব গ্রহণ করা হলো, আর পাকিস্তানের প্রস্তাবের ভিত্তিতে জন্ম হলো পাকিস্তান রাষ্ট্রের। আমাদের স্বাধীনতা দুলিশিত হয়ে গেল, আমাদের স্বাধীনতার স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট হয়ে গেল। ফলে আমরা হতে লাগলাম শাসিত এবং শোষিত। আমরা হলাম শাসিত এবং শোষিত কাদের দ্বারা? পাকিস্তানিদের দ্বারা। তাই লাহোর প্রস্তাব দেখলাম, এই পাকিস্তানের লাহোর প্রস্তাবের পরে আমাদের শাসন এবং শোষণ দুই চলতে থাকে। এরপরে দেখবো আমরা ভাষা আন্দোলন, এরপর দেখবো আমরা ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন ছোটবেলা থেকে করে শুনে এসেছ। আমরা বাবাকে বাবা বলে ডাকি, মাকে মা বলে ডাকি। কিন্তু তারা পাকিস্তান সরকার এই যে লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র গঠন করার পর তারা আমাদের এই যে বাবাকে বাবা বলার অধিকার, মাকে মা বলার অধিকারটুকু ছিনিয়ে নিতে চেয়েছিল। অর্থাৎ তারা আবার সাংস্কৃতিক পরে আক্রমণ করেছিল। তারা জানতো একটা দেশের ঐতিহ্য, একটা দেশের উন্নয়নের মাপকাঠি হচ্ছে তার সংস্কৃতি। সংস্কৃতি যদি ধ্বংস করে দেওয়া যায় ওই জাতি অঙ্কুরেই বিনষ্ট হবে। এটা ভেবেই পাকিস্তান সরকার, পাকিস্তানের লোকেরা আমাদের এই ভাষার পরে, আমাদের সংস্কৃতির পরে তারা নির্লজ্জ আক্রমণ করেছিল। দেখো জিনিসটা একটু বুঝে নিই। আমরা দেখি যখন এই পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের জন্ম হলো তখন আমাদের এই পূর্ব পাকিস্তানের 56% ছিল বাংলা ভাষার লোক, বাংলা ভাষা, আর 44% ছিল উর্দু এবং অন্যান্য। তা দেখো আমাদের এই পূর্ব পাকিস্তানের লোক ছিল 56% লোকের ভাষা ছিল বাংলা, আর পাকিস্তানের এই 44% লোক উর্দু এবং অন্যান্য পর্তুগিজ, আফগান, পাঞ্জাবি ওই অনেক বিভিন্ন ভাষা ছিল, তারা এই ভাষায় কথা বলত। আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও তারা আমাদের এই অধিকারটুকু ছিনিয়ে নিতে চেয়েছিল এবং এই জন্য তারা কৌশলে আমাদের পরে মাতৃভাষা বাংলার পরিবর্তে তারা উর্দুকে চাপিয়ে দিয়েছিল। এভাবে আমাদের প্রতি বৈষম্য সৃষ্টি করা হলো। আর প্রথম আমাদের এই ওই সময় পাকিস্তানের গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত, ধীরেন্দ্রনাথ দত্ত, পাকিস্তানের গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত, উনি এই ইংরেজির পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু উনার এই প্রস্তাব নাকচ হয়ে যায়, পাকিস্তান সরকার ওনার প্রস্তাবকে নাকচ করে দেয়। ফলে আমাদের ভাষার পরে মারাত্মক চাপ পড়ে, আমাদের এই উর্দু ভাষা বলার জন্য মারাত্মক চাপ সৃষ্টি করা হয়। ফলে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের বা আমাদের দেশে যারা সচেতন নাগরিক ছাত্ররা তারা প্রথম এ বিষয়ে সচেতন হয়। পাকিস্তানের ওই সময় এই চাপিয়ে দেওয়ার প্রস্তাবের কে আমরা বাদ দেওয়ার জন্য বিভিন্ন পরিষদ গঠন করা হয়েছিল। এভাবে গঠন করা হয়েছিল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছিল। পরিষদ, এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বাংলা ভাষার রাষ্ট্রকে করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। তারা বিভিন্নভাবে আমাদের বাঙালিদের নিয়ে সভা সমিতি, দল, মতবিনিময় সভা, বিভিন্ন বই, পুস্তক ইত্যাদি রচনা করে তারা বাঙালি জাতীয়তাবাদ বিকশিত করার জন্য তারা এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করেছে। এমন সময় পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এক সমাবর্তন অনুষ্ঠানে, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি ঘোষণা করলেন উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তিনি ঘোষণা করলেন উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এরই প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নানাভাবে চিন্তা করেছিলেন। কিন্তু তারপরও পাকিস্তান শাসক গোষ্ঠী আমাদের দাবি মেনে নেয়নি। ফলে আমাদের পরে দমন পীড়ন এবং অত্যাচার শুরু হয়। এমনই বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে, ঘটনার পরিক্রমায়
1952 সালের আগে 21 এপ্রিলের আগে ঢাকা শহরে 144 ধারা জারি করা হয়েছিল। ঢাকা শহরে 144 ধারা জারি করা হয়েছিল। আর এই 144 ধারা অনুযায়ী কোনো লোক একজনের বা দুজনের বেশি লোক একত্রিত হতে পারবে না। ছাত্রদের দাবিকে অগ্রাহ্য করার জন্য, ছাত্রদের দাবিকে দমিয়ে রাখার জন্য এই 44 ধারা জারি করা হয়েছিল। কিন্তু তারপরও ছাত্ররা এই 144 ধারা মানেনি। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে মেইন গেটে তারা লাগিয়ে দিয়েছিল। ফলে ছাত্ররা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট পার হয়ে, ওয়াল পার হয়ে রাজপথে মিছিল বের করে, তারা খণ্ড খণ্ড মিছিল বের করে। পাকিস্তান সরকার সেই মিছিলে গুলি করার অনুমতি দেয় পুলিশদের, পুলিশ গুলি করে। ফলে সালাম, জব্বার, রফিক সহ এখানে অনেকেই এই পুলিশের গুলিতে নিহত হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠা করার জন্য এবং ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়ে গেল। এই খবর সারা দেশে ছড়িয়ে পড়লো এবং শুরু হলো মারাত্মক আন্দোলন। শেষ পর্যন্ত ছাত্রদের এই আন্দোলনে ভীত হয়ে পাকিস্তান সরকার রাষ্ট্রভাষা বাংলাকে মেনে নিয়েছিল। কিন্তু তারা সহজে মানেনি। আমাদের সংগ্রাম করতে হয়েছে, আমাদের রক্ত ঝরাতে হয়েছে, আমাদের আন্দোলন করতে হয়েছে। এভাবে আমরা রাষ্ট্রভাষা সংগ্রাম করেছি, আমরা রাষ্ট্রভাষা আন্দোলন করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রাষ্ট্রভাষা আন্দোলন জেনেছি। এরপর আমরা দেখব 1954 সালের নির্বাচন। 1954 সালের নির্বাচন। নির্বাচন। তাহলে আমরা এই 1954 নির্বাচন পড়ব।